ছাত্রছাত্রীরা, এর আগের এপিসোডে আমরা ফেনলের ডিটেলসে আমরা কিন্তু প্রস্তুতিটা করেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফেনলের ধর্মসমূহ, প্রপার্টিজ অফ ফেনল। এবং আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফেনলের ভৌত ধর্মসমূহ। আমাদের আলোচনা আজকে হবে ফেনলের ভৌত ধর্মসমূহ, অর্থাৎ ফেনলের বাহ্যিক অবস্থা বা কি কি গুণ আছে সেগুলো আলোচনা করব। ফেনলের ভৌত ধর্মসমূহ এটা আমরা কিন্তু আলোচনা করব। ভৌত ধর্মসমূহ বা ফিজিক্যাল প্রপার্টিজ অফ ফেনল এটা আলোচনা করব। দেখো, ফেনলের ভৌত ধর্ম, ফেনল মূলত কি? ফেনল যদি একমাত্র তুমি ফেনলকে নাও, ফেনল হচ্ছে একটা তরল পদার্থ ফেনল। তো ফেনল কিন্তু ফেনল আমরা এখানে ফেনল পড়ছি বটে, কিন্তু আমরা এখানে ফেনল জাতীয় যৌগ অর্থাৎ ফেনলের সঙ্গে সঙ্গে মানে ওইচ গ্রুপ দিয়ে, মানে একটা বেনজিন রিংয়ের সঙ্গে ওইচ গ্রুপ দিয়ে আরো ধরো কোনো একটা গ্রুপ যুক্ত আছে, সেই জাতীয় যৌগগুলোকেও আমরা স্টাডি করে থাকি। তো সেই জাতীয় যৌগের ক্ষেত্রে ফেনল মানে পিওর ফেনল যেটা, এটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার বেনজিন রিং এর উপর একটা ওইচ গ্রুপ যেটা থাকবে, সেই ফেনলটা তরল পদার্থ। এবং বাদবাকি যখন তার আণবিক গুরুত্ব ফেনলের সঙ্গে অন্যান্য গ্রুপ যখন যুক্ত হবে, যুক্ত হয়ে যখন আণবিক গুরুত্ব তার বাড়বে, তখন কিন্তু একটা খেয়াল রাখবে, তখন কিন্তু ফেনলগুলো আর তরল থাকবে না, তখন কিন্তু ফেনল জাতীয় সেই যৌগগুলো তখন কিন্তু হয়ে যাবে কিন্তু কঠিন পদার্থে। কারণ আণবিক ভর বাড়লে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ে, আর ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়লে তারা কিন্তু কঠিন পদার্থ হিসেবেই বেশিরভাগ রূপ আর আচরণ করে। এইগুলি হচ্ছে ফেনলের ভৌত ধর্মের মধ্যে এইগুলো আছে। ফেনল সাধারণ অবস্থায়, বিশুদ্ধ অবস্থায় ফেনল হচ্ছে একটা তরল বা কঠিন পদার্থ, এটা আমরা বলতে পারি। এবং এদের একটা বিশিষ্ট গন্ধ আছে, যেটা আমরা বলবো ফেনলীয় গন্ধ। এবং তোমরা তো জানো ফেনলকে একটা কার্বলিক অ্যাসিড বলে। ফেনলের অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড, এবং সেটা সাপ তাড়াবার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং সেই সাপ বিশিষ্ট একটা গন্ধ আছে, সেই গন্ধটার সঙ্গে তোমরা নিশ্চয়ই অনেকেই পরিচিত। তো দেখো, ওই ফেনল জাতীয় যৌগগুলো একটা বিশিষ্ট গন্ধও আছে। তো এইগুলো তাছাড়া ফেনল খুব একটা বিষাক্ত এবং ক্ষয়কারী একটা পদার্থ। ফেনলের প্রচন্ড বিষাক্ত একটা পদার্থ। ফেনল যদি গা হাত পায়ে পড়ে বা ভেতরে যদি ইনটেক হয়ে যায় তাহলে কিন্তু খুব ক্ষতি হয়ে যায়। ক্ষয়কারী এবং বিষাক্ত একটা পদার্থ, এবং ফেনলের কিন্তু জীবাণুনাশক ধর্মও কিন্তু বর্তমান আছে। তো এইগুলি হচ্ছে ফেনলের ভৌত ধর্ম। আমি একটা একটা করে আমি বলছি। দেখো, এক নম্বর হচ্ছে ফেনল, এক নম্বরের মধ্যে আমি বলছি, দেখো ফেনল সাধারণ অবস্থায়, ফেনল হচ্ছে কি, ফেনল সাধারণ অবস্থায় বিশুদ্ধ তরল, ফেনল বিশুদ্ধ অবস্থায়, ফেনল বিশুদ্ধ অবস্থায় আমরা বলছি, ফেনল বিশুদ্ধ অবস্থায় তরল। আর ফেনল জাতীয় যৌগগুলো যদি ফেনল বিশুদ্ধ অবস্থায় তরল, আর ফেনল জাতীয় যৌগগুলো মানে যদি তার আণবিক ভরটা বেশি তখন কিন্তু কঠিন হয়ে যাবে। আমি তরল বা কঠিন ওই জন্য আমি কিন্তু বলছি যে ফেনল বিশুদ্ধ অবস্থায় তরল বা কঠিন, এক নম্বর। দু নম্বর হচ্ছে ফেনল হচ্ছে বর্ণহীন। ফেনলের কিন্তু সাধারণ অবস্থায় বিশুদ্ধ অবস্থায় কোনো বর্ণ নেই। ফেনল বিশুদ্ধ অবস্থায় তুমি কোনো বর্ণ খুঁজে পাবে না, কিন্তু ফেনলকে দীর্ঘদিন তুমি যদি আলো এবং বাতাসে যদি এক্সপোজ করে রাখো, উন্মুক্ত করে রাখো, তাহলে ফেনলের বর্ণহীন যেটা বর্ণহীন ছিল সেই ফেনল কিন্তু বর্ণযুক্ত হয়ে যাবে। কারণ ফেনল বাতাসে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, আমরা রাসায়নিক বিক্রিয়া পরে দেখাবো, ফেনলের বাতাসে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কুইনোন জাতীয় রঙিন পদার্থ উৎপন্ন করে। এবং কুইনোন জাতীয় রঙিন পদার্থ উৎপন্ন করে, সেই জন্য ফেনলের কিন্তু কিছুদিন বাতাসে থাকার পরে সূর্যালোকের উপস্থিতিতে যদি থাকে বাতাসের সঙ্গে, তাহলে ফেনল কিন্তু রঙিন হয়ে যায়। এটাকে তোমাদের জানতে হবে। ফেনল বর্ণহীন, কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে কিন্তু বায়ুতে সূর্যালোকের উপস্থিতিতে দীর্ঘদিন পর বায়ুতে সূর্যালোকের উপস্থিতি, একদিনে হয়তো হবে না, দীর্ঘদিন পর সূর্যালোকের উপস্থিতিতে ফেনল রঙিন হয়। সূর্যালোকের উপস্থিতিতে কুইনোন জাতীয় যৌগ উপস্থিতিতে কুইনোন জাতীয় যৌগ তৈরি করে। কুইনোন ফেনোকুইনোন বা এই জাতীয় যৌগ তৈরি করে, আমরা রাসায়নিক ধর্মতে করবো। ফেনলে উপস্থিতিতে কুইনোন জাতীয় যৌগ তৈরি করে, যা রঙিন যৌগ তৈরি করে। কুইনোন জাতীয় রঙিন যৌগ তৈরি করে। এই জিনিসটা তোমরা ভালো করে করবে। কুইনোন জাতীয় রঙিন যৌগ তৈরি করে ফেনল। আর 3 নম্বর করবে ফেনলে একটা বিশিষ্ট গন্ধ আছে, যাদেরকে আমরা বলবো ফেনলীয় গন্ধ। ফেনলে একটা বিশিষ্ট গন্ধ আছে, ফেনলের যে একটা বিশিষ্ট একটা গন্ধ কিন্তু ফেনলের আছে, বিশিষ্ট গন্ধযুক্ত, যাকে আমরা বলবো ফেনলিক স্মেল বা ফেনলীয় গন্ধ।
এবং ফেনলীয় গন্ধ যাকে আমরা বলবো ফেনলীয় গন্ধ, ফেনলীয় গন্ধ যাকে আমরা বলবো। ফেনলে কিন্তু একটা বিশিষ্ট স্মেল আছে যাকে আমরা বলবো ফেনলীয় গন্ধ। এবং তোমরা তো জানো যে ফেনলের অপর নাম কার্বলিক অ্যাসিড, আমি আগেই বলেছি সাপ তারপর অ্যাসিড ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং তার সাপটা কিন্তু এই গন্ধের জোরেই কিন্তু বাড়িতে বা গৃহস্থলীর বাড়িতে কিন্তু প্রবেশ করে না। এটা একটা খেয়াল রাখবে। অত্যন্ত বিষাক্ত, ফেনল হচ্ছে অত্যন্ত বিষাক্ত এবং ক্ষয়কারী পদার্থ। ফেনল অত্যন্ত বিষাক্ত, অত্যন্ত বিষাক্ত, অত্যন্ত বিষাক্ত ও ক্ষয়কারী, অত্যন্ত বিষাক্ত ও ক্ষয়কারী পদার্থ ফেনল। প্রচন্ড বিষাক্ত একটা পদার্থ, ক্ষয়কারী পদার্থ, হাতে লেগে গেলে বা তোমার কোনো ভেতরে ইনটেক হয়ে গেলে খুবই ক্ষতি হবে। আর ত্বকের সংস্পর্শে যন্ত্রণাদায়ক ক্ষতের সৃষ্টি করে, আমি বলেছি খুব ক্ষতির সৃষ্টি করবে। আর ফেনলের জীবাণুনাশক ধর্ম আছে, ফেনলের কিন্তু একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল একটা ধর্ম কিন্তু আছে, জীবাণুনাশক ধর্ম, ফেনলের জীবাণুনাশক ধর্ম আছে। ওই জন্য কিন্তু ফেনল তোমার কিন্তু হসপিটালে বা এইসব জায়গাতেও ব্যবহার করা হয়, জীবাণুনাশক ধর্ম কিন্তু আছে। তো এটা হচ্ছে ফেনলের ভৌত ধর্মের মধ্যে এইগুলো পড়ছে। দেখো এইগুলো জেনারেল ফেনলের আমরা জিনিস আলোচনা করলাম। এরপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফেনলের স্ফুটনাঙ্ক। তো এইটা ইন জেনারেল এই কয়েকটা কথা তোমাদের মনে রাখতে হবে। সাধারণ অবস্থায় ফেনল কিন্তু এরকম আচরণ করে। এবার আমরা করবো সেটা হচ্ছে ফেনলের স্ফুটনাঙ্ক। মানে ফেনল তো একটা তরল পদার্থ, আমরা ফেনলটাকেই আমি নিয়ে চলছি, ফেনল জাতীয় যৌগ নয়, তো ফেনলকেই নিয়ে চলছি। তো ফেনল একটা তরল পদার্থ যেহেতু, সুতরাং তার একটা স্ফুটনাঙ্ক থাকবে, এবং ফেনলের এই স্ফুটনাঙ্কটা বেশি হবে না কম হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো ফেনলের মধ্যেও কিন্তু হাইড্রোজেন বন্ডিং কাজ করে। কিভাবে হাইড্রোজেন বন্ডিং কাজ করে? দেখো ফেনলের যদি আমি সংকেত লিখি, এই বেনজিন রিং, তার উপর এই OH, এই O এবং H, এটা করলাম। তো আরেকটা যদি আমি ফেনল লিখি সেটা কিরকম, দেখো এইখানে বেনজিন রিং এবং এখানে দেখো OH, এটা করলাম। এই হাইড্রোজেন আর এই অক্সিজেনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি হবে, কারণ আমরা জানি হাইড্রোজেন যদি তার পাশাপাশি ফোন মানে ফ্লুরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন পায় তাহলে কিন্তু হাইড্রোজেন বন্ডিং গঠন করে। সুতরাং এই হাইড্রোজেন তার পাশাপাশি অক্সিজেনকে পেয়েছে, সুতরাং একটা পৃথক অণুর মধ্যে, এবং এটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। দুটো পৃথক অণুর মধ্যে যদি একটা হাইড্রোজেন বন্ডিং হয় তাকে আমরা বলবো এটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং কিন্তু হলো, হাইড্রোজেন বন্ডিং কিন্তু হলো, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং কিন্তু এখানে দেখা গেল, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এবং দেখো এখানে কিন্তু আবার চলবে, মানে এখানে দুটো আমি দেখালাম, কিন্তু তার মানে দুটো নয়, দুটো অণুর মধ্যে না, আরো কিন্তু চলতে থাকবে। এবং ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে ওয়ান টাইপ অফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। মানে ইন্টারমলিকুলার দুটো পৃথক মলিকুলার মধ্যে তো আকর্ষণ হচ্ছে, তাহলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং মানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। এবার ফেনলের মধ্যে যেহেতু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, সুতরাং ফেনল কিন্তু সংগুণিত অবস্থায় থাকে, অর্থাৎ ফেনলের একাধিক অণু কিন্তু জুড়ে থাকে। এবং ফেনলের যেহেতু একাধিক অণু জুড়ে থাকে, সুতরাং তুমি ফেনলকে যদি তাপ দিয়ে তরল অবস্থা থেকে যদি বাষ্পীয় অবস্থায় রূপান্তরিত করতে চাও, যেটাই তার হচ্ছে স্ফুটনাঙ্ক, তাহলে ফেনলের স্ফুটনাঙ্কটা কিন্তু বেশি হবে, কারণ সেই তাপটা প্রয়োগ করে ওই ফেনলের ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর, ধরুন ফেনলের দুটো অণু তো খুব ভালোভাবে যুক্ত হয়ে আছে, তাকে তো ছাড়াতে হবে, ছাড়াতে গেলে তোমার কিন্তু বেশি তাপ শক্তি প্রয়োগ করতে হবে। সুতরাং ফেনলের স্ফুটনাঙ্ক কিন্তু বেশ বেশি হয়, ফেনলের স্ফুটনাঙ্ক কিন্তু বেশি হয়, কারণ এটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য সংগুণিত অবস্থায় থাকে, অর্থাৎ একসঙ্গে জুড়ে থাকে, এই কথাগুলো ইউজ করবে, সংগুণিত অবস্থায় থাকে, সংগুণিত অবস্থায় মানে একসঙ্গে জুড়ে অনেকগুলো মলিকুল একসঙ্গে থাকে, তাই জন্য স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট কিন্তু বেশ বেশি হয়, এটা কথাটা খেয়াল রাখবে। এবার দেখো আরেকটা জিনিস নিয়ে তোমরা ক্লাস 11 থেকে আলোচনা করছো, যে এখানে দেখো আমি আরেকটা ফেনল জাতীয় যৌগের মধ্যে আরেকটা কম্পাউন্ড আমি আঁকছি, সেটা কি, সেটা হচ্ছে দেখো এখানে আমি OH করছি আর এখানে করছি N ডবল বন্ড O, এটা হচ্ছে, এটার নাম কি NO2 গ্রুপটাকে আমি এটা লিখছি, এটার নাম হচ্ছে অর্থো নাইট্রোফেনল। এটার নাম কি, নামটা হচ্ছে অর্থো নাইট্রোফেনল, অর্থ পজিশনে নাইট্রো গ্রুপটা যুক্ত আছে, অর্থো নাইট্রোফেনল, এর নাম হচ্ছে অর্থো নাইট্রোফেনল। কারণ দেখো এটা OH গ্রুপটা সাপেক্ষে এইটা যে নাইট্রো গ্রুপ NO2, এই গ্রুপটা কোথায় যুক্ত আছে, অর্থ পজিশনে যুক্ত আছে, সুতরাং এটা অর্থো নাইট্রোফেনল। আর এইটা আমি করছি দেখো প্যারানাইট্রোফেনলটা আমি কি করবো, প্যারানাইট্রোফেনলটাকে আমি এরকম লিখছি, প্যারানাইট্রোফেনলটাকে আমি কিন্তু এই রকম লিখছি, OH এখানে লিখছি আর NO2টাকে আমি এরকম লিখছি, N ডবল বন্ড O এবং এখানে O, এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল। প্যারানাইট্রোফেনল হচ্ছে এইটা। এখন এটা হচ্ছে দেখো এটা আমি লিখছি প্যারানাইট্রোফেনল,
কারণ প্যারা পজিশনে তোমার নাইট্রো গ্রুপটা যুক্ত আছে। এবার প্রশ্ন হলো, দেখো এই অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনলের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি? দেখো অর্থোনাইট্রোফেনলে দেখো নিজেদের মধ্যেই একটা অণুর ভেতরে কিন্তু হাইড্রোজেন বন্ডিংটা হবে, কারণ এখানে ও আছে, এখানে হাইড্রোজেন আছে। অর্থোনাইট্রোফেনলে নিজেদের অণুর মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ডিংটা হবে, এটাকে আমরা বলবো ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এখানে অর্থোনাইট্রোফেনলে কি পাবো? এটা হচ্ছে ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্ট্রা INTRA, যদি একটা নিজস্ব অণুর মধ্যেই এটা ঘটে থাকে তাহলে বলবো তাকে ইন্ট্রা মলিকুলার H বন্ডিং। যেমন ধরো তোমরা দুটো 12-এ পড়ছো, তোমাদের দুটো সেকশন আছে, তোমাদের দুটো সেকশনের মধ্যে যদি কোনো ক্রিকেট প্রতিযোগিতা হয় তাহলে তাকে আমরা বলবো ইন্ট্রা সেকশন ক্রিকেট কম্পিটিশন। সেই জন্য একটা নির্দিষ্ট অণুর মধ্যেই ক্লাস 12-এ পড়া ছেলেদের মধ্যেই ক্রিকেট কম্পিটিশনটা হচ্ছে দুটো সেকশনের মধ্যে, তাহলে একটা এখানে অণুর মধ্যেই কিন্তু হাইড্রোজেন বন্ডিংটা তৈরি হয়েছে বলে আমরা তাকে বলবো ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এবং এই ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং গঠনের জন্য এ কিন্তু আর পৃথক আরেকটা যে অর্থোনাইট্রোফেনলের অণু আছে তার সঙ্গে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং গঠন করতে পারবে না। কারণ পৃথক অণুর মধ্যে যখন তোমাদের স্কুল আর বাইরের স্কুলের মধ্যে যখন কম্পিটিশন হবে তখন ইন্টার স্কুল কম্পিটিশন, সেটা হচ্ছে ইন্টার, দুটো আলাদা আলাদা ক্ষেত্রে ইন্টার কথাটা ব্যবহার করা হয়। এখানে যেহেতু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়েছে অর্থোনাইট্রোফেনলে, সুতরাং এ আরেকটা অর্থোনাইট্রোফেনল অণুর সঙ্গে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং কিন্তু গঠন করতে পারবে না, কারণ এখানে তো হাইড্রোজেন এবং অক্সিজেন তো ব্লক হয়ে গেল, মানে এই হাইড্রোজেন অক্সিজেন তো হাইড্রোজেন বন্ডিং অলরেডি ক্রিয়েটেড। তাহলে এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর ধরুন এ কিন্তু একক অনুরূপে অবস্থান করবে, একক অনুরূপে অবস্থান করবে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য। এ কিন্তু আরেকটা যে অর্থোনাইট্রোফেনল অণুর সঙ্গে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং গঠন করতে পারবে না। আর এটার ক্ষেত্রে কি হবে? এটা দেখো, এটার ক্ষেত্রে এই OH আর NO2টা কাছাকাছি ছিল, সেই জন্য ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এখানে গঠন হলো, কিন্তু এখানে OH আর NO2 তো অনেক দূরে প্যারা পজিশনে, সুতরাং এখানে কিন্তু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং গঠন হবে না। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ধরো আরেকটা প্যারানাইট্রোফেনলের কি হবে? এখানে OH গ্রুপটা আছে, এখানে OH গ্রুপটা আছে, আর এইদিকে আবার NO2 গ্রুপ আছে, এই নিচের দিকে NO2 গ্রুপ আছে, তাহলে দেখো আরেকটা প্যারানাইট্রোফেনলের সঙ্গে আরেকটা প্যারানাইট্রোফেনলের মধ্যে এটা কিন্তু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এবং এখানেও আর চলতে থাকবে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং দুটো পৃথক অণুর মধ্যে হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে, এবং সেই কারণে এরা কিন্তু এখানে আমরা কি পাচ্ছি? এখানে হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং পাচ্ছি, ইন্টারমলিকুলার H বন্ডিং। ভালো করে কথাটা টার্মটা খেয়াল করবে, এটা যেটা পেলাম হচ্ছে ইন্ট্রা INTRA, আর এটা যেটা পেলাম হচ্ছে ইন্টার INTER, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং গঠন হচ্ছে। সুতরাং এরা কিন্তু সংগঠিত অবস্থায় থাকবে। এই যে প্যারানাইট্রোফেনল, এটা কিন্তু একসঙ্গে জুড়ে অনেকগুলো অণু কিন্তু একসঙ্গে জুড়ে থাকবে, সেটাকে বলো সংগঠিত অবস্থায়। এরা কিন্তু সংগঠিত অবস্থায় কিন্তু বিরাজ করবে। তাহলে দেখো, এটা একক অনুরূপে বিরাজ করবে, এটা সংগঠিত অবস্থায় বিরাজ করবে। তাহলে আলটিমেট আণবিক ভরটা কার কম হবে? আণবিক ভরটা কম হবে এর, মানে একটা অণু সাপেক্ষে আণবিক ভরটা হবে। আর এগুলো তো অনেকগুলো অণু জুড়ে আছে, আর অনেকগুলো অণু যদি জুড়ে থাকে তাদের কিন্তু যে আণবিক ভরটা কিন্তু যদি তুমি কাউন্ট করো তাহলে অনেক আণবিক ভর হবে। এবং এক্ষেত্রে যদি আণবিক ভরটা যদি বেড়ে যায় তাহলে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু বেড়ে যাবে। ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কোন ক্ষেত্রে বেশি হবে? এই ক্ষেত্রে, কারণ ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন আমি আগের ইনঅর্গানিক কেমিস্ট্রিতেও বলেছিলাম যে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু নির্ভর করবে যে আণবিক ভরের উপর। আণবিক ভর যার যত বেশি হবে সেটা কিন্তু ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি হবে। তাহলে কোনটার ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি? এটার ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, যেহেতু এটা সংগঠিত অবস্থায় আছে, কারণ আণবিক ভরটা বেশি। আর ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন যেহেতু এর ক্ষেত্রে বেশি, সুতরাং এদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা খুব বেশি হবে। আর ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন যেহেতু বেশি, সুতরাং এদের স্ফুটনাঙ্কটাও কিন্তু বেশি হবে। আর এটা যদি একক অনুরূপে অবস্থান করে, এদের একটা যে অণুর ভরটাই হচ্ছে আণবিক ভর, এবং সেই ক্ষেত্রে আণবিক ভরটা কম হবে। এবং একটা অণুর ভরটা যদি আণবিক ভরটা কম হয়, তাহলে এক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে দুটো অণুর মধ্যে যে আকর্ষণ বল সেক্ষেত্রে কম হবে। এবং ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন যদি কম হয় তাহলে কিন্তু তাদের স্ফুটনাঙ্কটা কম হবে। সুতরাং এই অর্থোনাইট্রোফেনলের স্ফুটনাঙ্কটা কিন্তু কম, এটার স্ফুটনাঙ্কটা কিন্তু এটা হচ্ছে বয়লিং পয়েন্ট, এটা বয়লিং পয়েন্ট কিন্তু বেশ কম, আর এটার কিন্তু বয়লিং পয়েন্ট বেশি। এই প্রশ্ন তোমরা ক্লাস 11এও করেছিলে।
তো 11 এর জন্য এখানে এখানে ওরা, তাহলে তোমাদের উত্তর হবে অর্থোনাইট্রোফেনলের বয়েলিং পয়েন্ট কম বা বিপি কম। কারণ কি? কারণ এখানে এরা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং রূপে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং গঠন করে এবং একক অনুরূপে অবস্থান করে, সেই জন্য কিন্তু এদের কিন্তু বয়েলিং পয়েন্টটা কম। আর এরা সংগঠিত অবস্থায় থাকে বলে ভ্যান ডের ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন এদের বেশি হয়। ভ্যান ডের ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি হয় তাহলে কিন্তু তাদের সেক্ষেত্রে তাদের বয়েলিং পয়েন্টটা বেশি হবে। এই জায়গাটা তোমরা খেয়াল করবে। আচ্ছা, এবার আমরা যেটা আলোচনা করব, দেখো এবার স্ফুটনাঙ্কটা আলোচনা করেছি, এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফেনলের অম্লধর্মিতা। দেখো আমি অল্প কথায় আমি এটা আলোচনা করব এবং নেক্সট এপিসোডে আলোচনাটা চলবে। তো দেখো যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ফেনলের অম্লধর্মিতা। ফেনলের অম্লধর্মিতা এই জায়গা তোমরা নোট করবে। ফেনলের অম্লধর্মিতা খুব ভালো করে এই জায়গাটা শুনবে। লাস্ট এই এপিসোড শেষ করে দেবো, তো লাস্ট কয়েকটা মিনিট একটু ভালো করে শুনবে। ফেনলের অম্লধর্মিতা, তো দেখো জৈব যৌগে আমরা তিনটে জিনিসকে আমরা কিন্তু অ্যাসিড রূপে কাউন্ট করতে পারি। তিনটে জিনিসকে, মানে তাদের অ্যাসিড ধর্ম আছে জৈব যৌগের ক্ষেত্রে। একটা কি? একটা হচ্ছে অ্যালকোহল, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে ফেনল, আর তৃতীয়টা কি? তৃতীয়টা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এই তিনটে জৈব যৌগ কিন্তু অ্যাসিডিক অবস্থায় থাকে। তিনটে জৈব যৌগ কিন্তু অ্যাসিডিক প্রপার্টি বা অম্লধর্মিতা দেখায়। এবার দেখো এদের মধ্যে অ্যালকোহল কিন্তু অ্যালকোহলের অ্যাসিডিটি সব থেকে কম হয়। অ্যালকোহলের অ্যাসিডিটি এতটাই কম, এ কিন্তু নীল লিটমাসকে লাল করতে পারবে না। মানে নীল লিটমাসকে যদি তুমি নিয়ে আসো, নীল লিটমাসকে লাল করতে পারবে না। তাহলে অ্যালকোহল হচ্ছে নীল লিটমাসকে কিন্তু লাল করতে পারবে না। অ্যালকোহল নীল লিটমাসকে রেড লাল করতে পারবে না। নীল লিটমাসকে লাল করতে পারে না। নীল লিটমাসকে লাল করতে পারে না। কিন্তু ফেনলের অ্যাসিডিটি বেশি অ্যালকোহলের তুলনায় বেশি। কেন বেশি সেটা আমি পরের এপিসোডে আলোচনা করবো। কিন্তু ফেনলের অ্যাসিডিটি অ্যালকোহলের তুলনায় বেশি বলে এ কিন্তু নীল লিটমাসকে লাল করতে পারে। আর কার্বক্সিলিক অ্যাসিড তো অ্যাসিড, এর অ্যাসিডিটি এই তিনটের মধ্যে সর্বাপেক্ষা বেশি হবে এবং এও কিন্তু নীল লিটমাসকে লাল করতে পারবে। ঠিক আছে, এবার দেখো এই ফেনল কিন্তু আরেকটা ঘটনা ঘটায়। ফেনল কিন্তু ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে। মানে তীব্র ক্ষারের সঙ্গে ফেনল কিন্তু বিক্রিয়া করে। তীব্র ক্ষারের সঙ্গে ফেনল বিক্রিয়া করে। তীব্র ক্ষারের সঙ্গে ফেনল বিক্রিয়া করে। এই অ্যালকোহল কিন্তু তীব্র ক্ষারের সঙ্গে কিন্তু বিক্রিয়া করে না। অ্যালকোহল অ্যাসিডিটি যেহেতু কম, অ্যালকোহল কিন্তু তীব্র ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না। কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু তীব্র ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে। কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিডিটি সব থেকে বেশি, তীব্র ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে এবং কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে, মৃদু ক্ষারের সঙ্গে কেবলমাত্র বিক্রিয়া করে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। মৃদু ক্ষারের সঙ্গে তোমরা ডিটেলসে জানবে এরপরে। মৃদু ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কার্বক্সিলিক অ্যাসিড, মৃদু ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে। কিন্তু ফেনল মৃদু ক্ষারের সঙ্গে বিক্রিয়া করতে পারবে না, আর এর বিক্রিয়া করার তো কোনো চান্সই নেই। অ্যালকোহলে বিক্রিয়া করার কোনো চান্সই নেই। তীব্র ক্ষারের সঙ্গে ফেনল বিক্রিয়া করবে এবং লবণ তৈরি করবে। আমরা দেখাবো তার রিয়াকশন পরে, এবং ফেনলের রাসায়নিক ধর্ম করবো। কার্বক্সিলিক অ্যাসিডের পরের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার কার্বক্সিলিক অ্যাসিডে পড়বো। সেখানে আমরা দেখবো তীব্র ক্ষারের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু বিক্রিয়া করে, এবং ফেনল মৃদু ক্ষারের সঙ্গে কিন্তু কোনো বিক্রিয়া করে না। আর কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড মৃদু ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করে। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড সবেতেই পাস হয়ে গেল, সব পরীক্ষাতেই পাস, তিনটেতেই পাস হয়ে গেল। সুতরাং কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটি কিন্তু সর্বাধিক। এটা আমরা পরে আলোচনা করবো, যখন কার্বক্সিলিক অ্যাসিড করব তখন এটা আলোচনা করব কেন কার্বক্সিলিক অ্যাসিডিটি ফেনলের থেকে বেশি, এটা আমরা আলোচনা করব। কিন্তু আর ফেনলের অ্যাসিডিটি আবার অ্যালকোহলের তুলনায় বেশি। এটা থেকে এই যে আমি ডেটাগুলো বললাম, এই ডেটাগুলো থেকে তো ক্লিয়ারলি এটাই শোন হচ্ছে যে এই যে নীল লিটমাসকে লাল করতে পারছে না অ্যালকোহল, ফেনল তো নীল লিটমাসকে লাল করতে পারছে, সুতরাং এর অ্যাসিডিটি অবশ্যই বেশি। অ্যালকোহল আবার তীব্র ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে না, কিন্তু ফেনল তীব্র ক্ষারের সঙ্গে বিক্রিয়া করতে পারছে। তাহলে সুতরাং ফেনলের অ্যাসিডিটি অবশ্যই অ্যালকোহলের তুলনায় বেশি, এটা একদম নিশ্চিত। এবং কেন ফেনলের অ্যাসিডিটি অ্যালকোহলের তুলনায় বেশি সেটা আমি নেক্সট এপিসোডে নিয়ে আলোচনা করব।
এবং ফেনলের অম্লধর্মিতা কেন দেখা যায় সেটা আমি নেক্সট এপিসোডে নিয়ে আলোচনা করব। সুতরাং এই যে পার্থক্য, এই পার্থক্য দ্বারা আমরা কিন্তু তিনটে অ্যালকোহল, আমাদের জৈব যৌগের যে তিনটে অ্যাসিডিক কম্পাউন্ড অ্যালকোহল, ফেনল এবং কার্বক্সিলিক, তাদের কিন্তু ক্লিয়ারলি আমি এই পার্থক্যটা আমরা কিন্তু এটা দিয়ে করতে পারবো। আমরা ডিটেলসে এরপর আরো ডিটেলসে জানবো সবকিছু, কিন্তু এখন এই পার্থক্যটা দ্বারা, এই পার্থক্য দিয়ে আমরা কিন্তু পার্থক্য করতে পারবো এবং এই ক্রমটা আমাদের মনে রাখতে হবে। অ্যালকোহলের অ্যাসিডিটি সব থেকে কম, তারপরে ফেনল, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড। সবাই অ্যাসিড, সবাই অম্লধর্মিতা দেখাবে, কিন্তু অ্যালকোহলের সব থেকে কম, তারপর ফেনল, তারপর কার্বক্সিলিক অ্যাসিড। এবং আমরা এর পরের এপিসোডটা আজকে এই পর্যন্ত শেষ করছি। এর পরের এপিসোডটায় আমরা দেখে নেবো অ্যালকোহল ফেনলের মধ্যে ফেনলের অ্যাসিডিটি কেন অ্যালকোহলের তুলনায় বেশি সেটা আমরা চেক করব, ফেনল কেন অ্যাসিড সেটা আমরা চেক করবো। সুতরাং পরের এপিসোডটা পুরোপুরি ডেডিকেট করছি আমরা ফেনলের অম্লধর্মিতা নিয়ে, যেটা এখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর পড়ে। ফেনলের অম্লধর্মিতা নিয়ে আমি কিন্তু ডিটেলসে আমি আলোচনা করব। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আসছি এবং সেই নতুন ভিডিওতে আমরা ফেনলের অম্লধর্মিতা নিয়ে আলোচনা করব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করো, আর ভিডিওটাকে পারলে শেয়ার করো। আজকে এই পর্যন্ত, এরপর নতুন আমি টপিক নিয়ে তোমাদের কাছে আসছি। ধন্যবাদ।